আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনীতির সমস্যা এবং এর সমাধান পার্ট 2 সম্পর্কে আজকে পড়ব। আচ্ছা, আমি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেটার মধ্যে প্রথম হচ্ছে সুযোগ ব্যয়, দ্বিতীয় হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, তৃতীয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহ, এবং সর্বশেষ যেটা পড়বো সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, সেইটা। ওকে, তো প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। আচ্ছা, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলতে আসলে আমরা বুঝি, আমরা যদি সহজ ভাষায় বলি, ধরলাম আমার কাছে 100 বা 1 কাঠা জমি আছে, 1 কাঠা জমি আছে। আচ্ছা, 1 কাঠা জমির মধ্যে আমি হয়তো বা কি 5 মণ ধান অথবা কি আমি 5 মণ ধান অথবা ধরলাম সেখানে 3 মণ গম উৎপাদন করতে পারি। আচ্ছা, এখন আমি যদি 5 মণ ধান উৎপাদন করি তাহলে আমার 3 মণ গম উৎপাদন ছেড়ে দিতে হবে। অপরচুনিটি কস্ট বলতে আসলে বুঝি, আমি যে 5 মণ ধান উৎপাদন করলাম সেটার কারণে 3 মণ গম যে ছেড়ে দিলাম, সেটা হচ্ছে 5 মণ ধানের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে আমরা এখানে বলতে পারি 5 মণ ধানের অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় হচ্ছে 3 মণ গম। আচ্ছা, তাহলে আমরা যদি বইয়ের ভাষায় বলি বা সংজ্ঞা দিই তাহলে আমরা বলতে পারি একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণকে বলে সুযোগ ব্যয়। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যে ছেড়ে দিতেছি সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণটাকে মূলত সুযোগ ব্যয় বলবো। এখন আমি এটা গমকে শুধু আমি কি 5 মণ ধানের অপরচুনিটি শুধু গম বলবো না, বলবো আমি 3 মণ গম, ঠিক আছে। অথবা আমরা এভাবে বলতে পারি, আমি যদি 3 মণ গম উৎপাদন করতে চাই তাহলে আমাকে 5 মণ ধান উৎপাদন ছেড়ে দিতে হবে। তাহলে 3 মণ গমের অপরচুনিটি কস্ট হচ্ছে 5 মণ ধান। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, আমরা অপরচুনিটি কস্ট যে রেখার মাধ্যমে দেখাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখানে আসলে কী দেখাচ্ছে, এখানে আমরা দেখতেছি যে আমি একদিকে কি কেক উৎপাদন করতে পারি, আরেকদিকে কি কুকিজ বা বিস্কিট উৎপাদন করতে পারি। আচ্ছা, ধরলাম এখানে হয়তো বা কেক উৎপাদন কি 5, এখানে কেক উৎপাদন 5, আর এখানে কুকিজ উৎপাদন 5, আর এখানে হচ্ছে কি কেক উৎপাদন 5। আমি যখন কেকের উৎপাদন 5টা থেকে নিচের দিকে আসবো, আমি যখন কেকের উৎপাদন 5টা করবো তখন আমার কি কুকিজের উৎপাদন কি 0, কুকিজের উৎপাদন যখন আমার 5টা তখন কি কেকের উৎপাদন 0। আবার যখন আমি কেকের উৎপাদন 5টা করব তখন কুকিজের উৎপাদন 0। আবার দেখি এখানে যখন আমি যে কুকিজের উৎপাদন 5টা থেকে 4টা করব তো তখন আমার কেকের উৎপাদন কয়টা হবে, 1টা হবে। তাহলে আমি এই যে 1টা কেকের উৎপাদন ছেড়ে দিলাম, এর জন্য কি আমার 1টা বেশি কেক উৎপাদন হয়েছে। এভাবে যখন আমি ছাড়তে একদম কি আমার কুকিজের উৎপাদন 0তে নিয়ে আসবো, তখন আমার কি কেকের উৎপাদন বাড়তে এবং সর্বোচ্চ পর্যায়ে 5টাতে পৌঁছাবে। এটা মূলত যেই পদ্ধতির মাধ্যমে দেখানো সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে। আচ্ছা, আমাদের যে সুযোগ ব্যয় আছে সেটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, একটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, এবং একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। আচ্ছা, আমরা ছোট করে ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান এবং স্থির সুযোগ ব্যয়ের উদাহরণ দিই। আচ্ছা, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় হচ্ছে যেই সুযোগ ব্যয়ের মধ্যে বা যে জায়গায় আমি একটার উৎপাদন ছেড়ে দিলে অন্য একটার উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। ধরলেন আমি 5টা আপেলের উৎপাদন ছেড়ে দিলাম, কিন্তু কি অন্যদিকে ধরলাম আমি কলার উৎপাদন হয়েছে কি 60টা প্রথমে। তারপর যখন আমি 60টা ছাড়ছি তখন উৎপাদন হয়ে গেছে কয়টা,
ধরলাম এখানে 10টা। তারপর যখন আমি 9টা ছাড়লাম তখন হয়ে গেছে এখানে 14টা। আচ্ছা এখানে দেখেন প্রথমে বাড়ছে 2টা, পরবর্তীতে বাড়ছে, যেহেতু আমি 5টা ছাড়ছি তাহলে 7টা হয়েছে, ধরলাম এটা 2টা হয়েছে বেশি। এখানে যখন 7টা আমি ছাড়ছি তখন কি 10টা হয়েছে, তখন উৎপাদন কত পার্সেন্ট বেশি হয়েছে? 3%। যখন আমি 9টা ছাড়ছি তখন কি 14টা হয়েছে, তখন কি উৎপাদন এখানে কিন্তু 5টা বাড়ছে। এই যে ক্রমবর্ধমান, আমি একটা উৎপাদন ক্রমবর্ধমান একই হারে ছাড়তেছি, আমি কি এই যে এখানে 2টা ছাড়ছি, এখানে 2টা ছাড়ছি, এখানে 2টা ছাড়ছি, কিন্তু এখানে উৎপাদনের কি পরিমাণ প্রথমে 2টা, প্রথমে 3টা, তারপর কি 4টা হয়েছে। এই যে আস্তে আস্তে বাড়তেছে, আমি ক্রমবর্ধমান একটার আমি উৎপাদন ছেড়ে দেওয়ার কারণে একটা উৎপাদন যে ক্রমবর্ধমানটা বাড়তেছে, এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আচ্ছা দ্বিতীয় হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হচ্ছে আমি যখন একটা উৎপাদন কমাবো কিন্তু অন্য একটা উৎপাদন বা সুযোগ ব্যয়ের উৎপাদন সেই হারে পারবে না, অথচ তার সাথে কম হারে পারবে, সেটাকে বলতেছি আমরা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আমরা যদি আবার বলি, তাহলে আমি যখন 5টার উৎপাদন ছেড়ে দিলাম তখন সেখানে উৎপাদন হয়েছে কি, তাহলে এখানে 12টা উৎপাদন হয়েছে। তারপর যখন আমি 7টা উৎপাদন ছাড়ছি তখন সেখানে হয়েছে, ধরলাম আমি কি 13টা। তারপর যখন আমি 8টা ছাড়ছি তখন আবার কি দেখা গেছে কি 13টা। এই যে দেখেন আমি প্রথমে 5টা ছাড়া দেওয়ার কারণে 12টা হয়েছে, 7টা ছাড়ার কারণে দেখেন 2টাই ছাড়া দিয়েছি, 2টা ছাড়ার ফলে কি আমার বাড়ছে কয়টা, 1টা বাড়ছে। আমি যখন আবার পরবর্তীতে গিয়ে এখানে 9টা ধরলাম, 2টা ছাড়ছি তখন কি বাড়ছে কি 0টা। এই যে আস্তে আস্তে আমার সুযোগ ব্যয় এর কারণে উৎপাদন কি আস্তে আস্তে কমতেছে, আস্তে আস্তে কি কমতেছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আর স্থির সুযোগ ব্যয় হচ্ছে, ধরেন আপনি একটা ছাড়ছেন উৎপাদন, অন্যটার একটা উৎপাদন বাড়ছে, তাহলে আমি কী বলতে পারি, আমি যদি কোনোটার একটা উৎপাদন ছেড়ে দিই তাহলে কি সেটার এক একক পরিমাণ বাড়বে, এটাকে বলা হয় স্থির সুযোগ ব্যয়। আচ্ছা তারপর হচ্ছে আমরা এই সুযোগ ব্যয়ের যে ধারণা যেটার মাধ্যমে দেখাই সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখা হলো একটি রেখা যা প্রদত্ত সম্পদের মধ্যে হতে উৎপাদিত হতে পারে এমন দুইটি পণ্যের বিভিন্ন সমন্বয় দেখায়। আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে এরকম বোঝায় যে আমার একটা নির্দিষ্ট সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে দুইটা জিনিস উৎপাদন হতে পারে, সেটার বিভিন্ন সমন্বয় দেখাতে পারে। আমরা কেক এবং কুকিজের মধ্যে দেখছিলাম যে আপনি কি পাঁচটা করতে পারি, এটা কি 0টা হবে, আর এটা কি কুকিজ 0 হলে আর কি 5টা হবে, দেখেছিলাম। আচ্ছা আবার সামনে আবার দেখো একটি চিত্রগত উপস্থাপনা, এটা একটি কি চিত্রগত উপস্থাপনা যা দুটি পণ্যের জন্য আউটপুটের সমস্ত সম্ভাব্য বিকল্প দেখায়, যা উৎপাদনের সমস্ত উৎপাদন ব্যবহার করে তৈরি করতে পারে। আমরা এতটুকু জানার দরকার নেই, আমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারি যে উৎপাদন সম্ভাবনা হলো একটি রেখা যা প্রদত্ত সম্পদের মধ্যে উৎপাদিত হতে পারে এমন দুটি পণ্যের বিভিন্ন সমন্বয় দেখায়, তাহলে আমরা সেটাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলতে পারি। আচ্ছা এইখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং উৎপাদন সম্ভাবনা সূচি এই দুইটা জিনিস দেখব। আচ্ছা দেখেন আমরা উৎপাদন সংমিশ্রণ এ বি সি ডি, এটা এখানে বি ধরছে, আচ্ছা যাই হোক ধরা হয়েছে। আর খাদ্যশস্য দেখেন আমি একদিকে খাদ্যশস্য উৎপাদন করতে পারি, আর একদিকে কি বস্ত্র উৎপাদন করি, তো একটা দিকে বস্ত্র আর দিকে কি খাদ্যশস্য। আচ্ছা দেখেন আমি যখন খাদ্যশস্য 0 পরিমাণ উৎপাদন করছি তখন আমার বস্ত্র হয়ে গেছে কত 110। আবার যখন আমি খাদ্যশস্য 50 একক উৎপাদন করছি তখন কি খাদ্যবস্ত্র কমে গিয়ে দেখেন আমি এখানে খাদ্যশস্য বাড়াইছি, খাদ্যশস্য উৎপাদন কি 0 থেকে 50 করছি, আর এখানে দেখেন বস্ত্র উৎপাদন তাহলে কি 10 থেকে 90 হয়ে গেছে, কি 40 একক পরিমাণ কি বা 20 একক পরিমাণ কমে গেছে। তারপরে দেখেন আবার আমি খাদ্যশস্য কি 25 একক বাড়ায় 75 একক করছি, আর এদিকে বস্ত্রের পরিমাণ কি 70 একক হয়ে গেছে, 90 থেকে 70 হয়ে গেছে। আবার যখন খাদ্যশস্য আমি 100 একক করছি তখন কি বস্ত্র হয়ে গেছে 40, যখন আমি খাদ্যশস্য 110 করছি তখন কি বস্ত্র হয়ে গেছে 0। এই যে দেখেন আমি একটার উৎপাদন বাড়ানোর কারণে আরেকটা উৎপাদন কি আস্তে আস্তে কমতেছে। এই যে সম্পর্কটা দুইটা পণ্যের ক্ষেত্রে সংমিশ্রণটা, সেটা যখন আমরা গ্রাফিক্যাল বা চিত্র আকারে প্রকাশ করব সেটাকেই বলা হয় মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। আর এই যে জিনিসটা যে জায়গায় যে চার্টের মাধ্যমে উৎপাদনের সংমিশ্রণগুলো দেখানো হয় সেটাকে বলা হয় দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি। আচ্ছা এখানে আমরা দেখি দেখেন আমরা যখন বস্ত্র 110 করছি তাহলে কি আমার এখানে খাদ্যশস্য কত 0, এটা তাহলে কি 0। যখন আমরা কি বস্ত্র 90 করছি তখন কি আমার খাদ্যশস্য হচ্ছে কত 50 একক, দেখেন এখানে 50, এই যে এখানে 90, তো এটা হচ্ছে সেই সি বিন্দু, এই যে কি সি বিন্দু। তারপরে দেখেন
যখন আমার এটা হচ্ছে 70, এটা একটু 70-এর উপরে ধরেন এটা 75, হ্যাঁ, এটা 75 হচ্ছে আমার খাদ্য। এই যে দেখেন এই বস্ত্র কত 70 বস্ত্র, দেখেন এই যে বস্ত্র 70, এই যে বস্ত্র 70, এটা কি বস্ত্র। আর এদিকে খাদ্যশস্য 75, এই যে দেখেন খাদ্যশস্য 75। তাহলে এই দুইটা বিন্দু যে জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে ডি বিন্দু। তারপরে দেখেন যখন আমার খাদ্যশস্য কত 100, খাদ্যশস্য কত, এই যে খাদ্যশস্য 100, তখন আমার কি বস্ত্র হচ্ছে 40, এই যে 40 বস্ত্র আর 100 হচ্ছে খাদ্যশস্য। যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কি ই বিন্দু। এবং সর্বশেষ যখন আমার খাদ্যশস্য 100, তখন বস্ত্র কি 0, এই দেখেন এটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে বস্ত্রের 0 এবং খাদ্যশস্যের 0, তাহলে হচ্ছে বস্ত্রের 0 এবং খাদ্যশস্য হচ্ছে 110, তাহলে এটা হচ্ছে এই যে এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এখন দেখেন তাহলে আমি পরবর্তীতে কী করব, এ সি ডি ই বি যে বিন্দুগুলো যোগ করব, যোগ করে যে রেখা পাবো সেটাকে বলা হয় উৎপাদন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা দুইটা জিনিস ইন্টারেস্টিং দেখি। আমরা যখন এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু নেব, যেমন এই যে এফ বিন্দু নিলাম, সেই বিন্দুটাকে আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, মানে উপরের দিকে যে বিন্দু নেব সেটাকে বলা হয় অর্জনযোগ্য এলাকা বা অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য রেখা বা অর্জনযোগ্য কি বিন্দু। আর আমরা যখন এই যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে ধরেন এখানে একটা বিন্দু নিলাম বা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে বলা হয় কি অর্জনযোগ্য বিন্দু, কিন্তু কি সেটার মধ্যে বেকারত্ব থাকবে। কি হবে, সেটার মধ্যে বেকারত্ব থাকবে। দেখেন আপনি যখন এখানে উৎপাদন করবেন তাহলে আপনার কি আরও বাড়তি সম্পত্তি থাকবে না। এই যে দেখেন এখানে কত সম্পত্তি রয়েছে, এখানে কত সম্পত্তি রয়েছে। তাহলে আমরা যখন কোনো ভিতরে বিন্দু নেবো সেটাকে অর্জনযোগ্য বিন্দু বলবো, কিন্তু সেখানে বেকারত্ব সমস্যা থাকবে বা সমস্ত সম্পদ সেখানে ব্যবহার হবে না। আচ্ছা, এখন আমরা যে টপিক পড়তেছি সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহ। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন। অর্থনৈতিক সমস্যা সমাধানের ধাপসমূহের প্রথম ধাপ হচ্ছে উৎপাদন। প্রথম ধাপ কি উৎপাদন। আচ্ছা, এখন আপনি অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গেলে প্রথম কি আপনার উৎপাদন করতে হবে, আমার কোনো কিছু কি তৈরি করতে হবে। আর উৎপাদন বলতে বলা হয় নতুন উপযোগ সৃষ্টি করা। উৎপাদন আসলে আমরা কি কোনো কিছু উৎপাদন করতে পারি নতুন করে, করতে পারি না। প্রাকৃতিক যে সম্পদ আছে সেটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার বা বিভিন্নভাবে সময় দেওয়ার মাধ্যমে সেখানে যে নতুন উপযোগ সৃষ্টি করি সেটাকে বলা হয় উৎপাদন। যেমন ধরলেন কি একটা গাছ আছে, সেই গাছটাকে আপনি কাইটা কি বলা আছে, সেখানে থেকে আপনি কি কাঠ বানাইলেন, এরকম কাঠ বানাইলেন। আর কাঠ থেকে তারপরে কি আপনি এরকম টেবিল বানাইলেন, তারপরে টেবিল বানাইলেন। এই যে একটা প্রাকৃতিক সম্পদকে আপনি বিভিন্ন সময় বা প্রসেসের মাধ্যমে একটা নতুন উপযোগ সৃষ্টি করে টেবিল সৃষ্টি করতেছেন, সেটাকে বলা হয় মূলত উৎপাদন। তাহলে আমরা উৎপাদন বলতেছি নতুন উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। তারপর হচ্ছে বিনিময়। আচ্ছা, আমি যে উৎপাদনটা করছি সেটা কি বিভিন্ন জনের কাছে বিনিময় করতে হবে, আরেকজনের কাছে বিক্রি করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে গেল উৎপাদন, তারপর বিনিময়, তারপর হচ্ছে বন্টন। এখন কি আপনি যে উৎপাদন করছেন এখন বিনিময়, তার সেখান থেকে কি আপনার উৎপাদন করছেন, উৎপাদনের যে জিনিসগুলো ছিল কি আপনি উৎপাদনে ভূমি ব্যবহার করছেন, শ্রম ব্যবহার করছেন, মূলধন ব্যবহার করছেন, সংগঠন ব্যবহার করছেন, তাদের মধ্যে কি আপনার যে প্রফিটটা হচ্ছে বা আপনার যে আয়টা হচ্ছে সেটা কি ভাগ করে দিতে হবে। তো ভূমি যার তাকে আমরা কি দেব, তাকে আমরা খাজনা দেব। ভূমি যার তাকে আমরা কি খাজনা দেব। যার শ্রম দিছে তাকে কি আমি মজুরি দেব, তাকে কি দেবো মজুরি দেব। যে মূলধন দিছে তাকে আমি কি দেবো সুদ দেব, যে মূলধন দিচ্ছে তাকে আমি সুদ দেব। আর যে সংগঠন দিছে তাকে কি আমি দেবো মুনাফা দেব, কি দেব মুনাফা। এভাবে তাদের মধ্যে আমি কি বন্টন করে দেবো। আমি উৎপাদনের তারা আরেকটা জিনিস এখান থেকে আমরা চিনতে পারি, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা। উৎপাদনের উপকরণ কয়টা, চারটা। কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা এটা ইংরেজিতে বলি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর হচ্ছে অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে আমরা ভূমিকে কী দিই, ভূমিকে আমরা খাজনা দিই, শ্রমিককে কী দিই মজুরি দিই, মূলধনের কী দিই সুদ দিই, এবং সংগঠনকে আমরা মুনাফা দিই। এবং সর্বশেষ আমাদের অর্থনীতির সমস্যার সমাধানের ধাপের মধ্যে সেটা হচ্ছে ভোগ। আমাদের আলটিমেট গোল কি, আমরা সমাজে বসবাস করি, কোনো কিছু উৎপাদন করি, যেটা আলটিমেট গোল হচ্ছে সেটা আমরা ভোগ করব এবং ভোগ করে সেটার উপযোগ নিঃশেষ করব। আচ্ছা, ভোগ বলতে আমরা বুঝি কোনো কিছুর উপযোগ নিঃশেষ করাকেই ভোগ বলে। আচ্ছা, যেরকম পানির উপযোগ, যদি যেরকম পানি আমাকে তেষ্টা মেটায়, পানি খাওয়ার ফলে যদি আমি তেষ্টা মেটাইতে পারি সেটাকে আমরা ভোগ বলবো। বা কোনো খাবার খেলে কি আমাদের খিদা মেটে,
যে আমি খাবার খাওয়ার ফলে যে খিদাটা মিলতেছে সেটাকে আমরা ভোক বলতেছি। আচ্ছা, আমরা সর্বশেষ আমাদের টপিক সেটা করতেছি, সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, ব্যষ্টিক বলতে আমরা ব্যক্তিকেন্দ্রিক বা একদম ছোট কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো বলবো। অর্থনীতির যে ক্ষুদ্র বিষয় সেটা হচ্ছে ব্যষ্টিক, আর অর্থনীতির যে বৃহতাকার বিষয়, জাতীয় বা আন্তর্জাতিক বিষয়, সেটাকে আমরা বলি সামষ্টিক। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আচ্ছা, আমরা এখন বইয়ের ভাষায় যাই। ব্যষ্টিক অর্থনীতি প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আচ্ছা, তো কি বলবো? প্রতিটি এককের আচরণ, একক হতে পারে একজন ব্যক্তি হতে পারে, একজন পার্সন হতে পারে, অথবা কি একটা আলাদা কি ফ্যাক্টরি হতে পারে। মানে একটা ফ্যাক্টরি কি একটা একক হিসেবে ধরা যেতে পারে। তাদের যে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে যে বিশ্লেষণ করা হয়, তাদেরকে আলাদাভাবে বিশ্লেষণ, তাদের যে চাহিদা, তাদের যে যোগান, তাদের যে বন্টন তথ্য, তাদের যে অন্যান্য যা কিছু আছে অর্থনীতি সম্পর্কিত, এই যে আলোচনা, সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আচ্ছা, তারপর আসি আমরা সামষ্টিক অর্থনীতি। অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয়ভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। কি বললো? অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে একদম সমস্ত অর্থনীতি আমাকে বোঝার জন্য জাতীয়ভাবে বিশ্লেষণ করাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তির যে অর্থনৈতিক চিন্তা চেতনা, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক হচ্ছে একটা দেশের মধ্যে যত লোক আছে সবার এরকম যত যদু মধু কুদু আছে, সবার অর্থনৈতিক চিন্তাকে একসাথে করে একটা জাতীয় আকারে বিশ্লেষণ করা হয়, সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, সামষ্টিক অর্থনীতির উদাহরণ হচ্ছে আয় ও নিয়োগ তত্ত্ব, মুদ্রাস্ফীতি, কোনো একটা দেশে মুদ্রাস্ফীতি কীভাবে হয় সেটা আলোচনা করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা যে বলি ইকোনমিক গ্রোথ, সেগুলো নিয়ে যেই জায়গায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতির বিষয়। আচ্ছা, এখন আমাদের অনেক সময় আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো। তো এখানে আমরা কিছু বেসিক যে আলোচনা সেটা করে দিছি। গ্রিক শব্দ, আমরা ব্যষ্টিক অর্থনীতি প্রথমে বলতেছি। দেখেন, ব্যষ্টিক অর্থনীতি বা এটাকে আমরা ইংরেজিতে বলি মাইক্রো ইকোনমিক্স, আর সামষ্টিক অর্থনীতি যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, গ্রিক শব্দ মিক্রোস থেকে কি এসেছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। আর গ্রিক শব্দ ম্যাক্রোস, দেখেন ম্যাক্রোস থেকে আসছে কি সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, তাহলে ব্যষ্টিক অর্থনীতি কী আলোচনা করে? অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে। আর সামষ্টিক অর্থনীতি কী নিয়ে আলোচনা করে? অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। আচ্ছা, আবার দেখেন ব্যষ্টিক অর্থনীতির পরিধি কেমন? অর্থনীতির পরিধি ও আওতা কি অতি ক্ষুদ্র বা ছোট। আমরা দিকে দেখেন সামষ্টিক অর্থনীতির পরিধি এবং আওতা কি বৃহৎ বা বড়। আর ব্যষ্টিক অর্থনীতি কি অর্থনীতির খণ্ড বা আংশিক চিত্র প্রকাশ পায়। দেখেন আপনার বাসায় বা আপনার বাসায় যে আপনার যে চাহিদা বা যোগানের জিনিস, সেটা কি অনেক আংশিক চিত্র না? এটা ধরেন এরকম একটা বড় দেশ, সেটার মধ্যে আপনার ধরেন এতটুকু অংশ নিয়ে আপনি এটা নিয়ে আলোচনা করলাম, তাহলে কি এটা একটা আংশিক আলোচনা। আর অন্যদিকে আমরা সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখতে পারি বা প্রকাশ করতে পারি। আচ্ছা, সর্বশেষ যেটা আমরা মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে বলতে পারি, ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। আচ্ছা, এই যে ব্যষ্টিক অর্থনীতি সেটার আলোচনা বা সেটাকে সমর্থন করে হচ্ছে ক্লাসিক্যাল যারা, যে অ্যাডাম স্মিথ, তারপর তাদের সময়কার যে অর্থনীতিবিদগণ আছেন, তাদের যে আলোচনার সমর্থন, সেটা কি এই ব্যষ্টিক অর্থনীতির প্রতি। অন্যদিকে আধুনিক অর্থনীতিবিদগণ যারা আছেন, তারা কি এই ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। আধুনিক যারা অর্থনীতিবিদগণ আছেন, তাদের মধ্যে আছে কি জন মেনার্ড কেইনস। তিনি যেটা একজন আধুনিক অর্থনীতিবিদ। তিনি কি অ্যাডাম স্মিথ যা বলছেন তার সব কিছু উল্টা বলছেন হচ্ছে এই জন মেনার্ড কেইনস। এই জন্য তিনি কি আধুনিক অর্থনীতিবিদ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে মোটামুটি আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তো আমাকে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।